নতুন চ্যানেল তাহাদের কথায় আজ যে বিষয়ে দৃষ্টিপাত করব বেদের সম্বন্ধে। যে বেদকে আমরা আধ্যাত্মিকের আধার আকর বলে মনে করি, তা যে আধ্যাত্মিকতা আত্মা পরমাত্মার শুধুমাত্র বিষয় নয়, এর সঙ্গে বিজ্ঞানের অনেক সংযোগ আছে। আধুনিক বিজ্ঞানীরাও এখান থেকে এদের কাছে প্রচণ্ড ঋণী। সে বিষয়ে আলোচনা করব। আসলে এ বিষয়ে আলোচনা করার জন্য এই কারণে এটা আলোচনা করব যে সবাই চায় আমার জাতি, আমার বর্ণ, আমার ধর্ম সবার কাছে গ্রহণযোগ্য হোক। এটা সবারই কথা, আমারও কথা। এবার আমি যদি তার সপক্ষে কিছু প্রমাণ তুলে ধরতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ধর্মকে, আমাদের আচার আচরণকে আরো বেশি উন্নত করে মানুষের সামনে তুলে ধরা যায়। সেই হিসেবে বলবো, এটা বলছি মেনলি আমি এটা আমার এই লেখাটি ছাপা হয়েছিল অমৃত সুধা, যেটা তাহাদের কথা একটা সাথে আরেকটি একই সংস্থা থেকে বের হয়, তাহাদের কথা পত্রিকার সঙ্গে। তাহাদের কথাটা হচ্ছে একটা সাহিত্য পত্রিকা, আর অমৃত কথাটা হচ্ছে ধর্মীয় পত্রিকা, যদিও এখানে কোনো গোড়ামির কোনো স্থান নেই। চলে আসি মূল কথায়। এখান থেকে আমি পড়ছি পুরোপুরি, তাহলে বুঝতে পারবেন। শুধু আমি আপনি নই, দেশকালের সীমা ছাড়িয়ে একটি কথাই ধ্রুব তারার মতো সবাই বলে থাকেন, যা কিছু বিজ্ঞানের জয়যাত্রা, যা কিছু বিস্ময়কর আবিষ্কার, তার সবটাই ওই পাশ্চাত্য দেশগুলির অবদান। ভারতীয় পণ্ডিতরা শুধুমাত্র ন্যায়শাস্ত্র নিয়ে তর্ক খোঁজেন, বেদান্তের বিষয় যা সহজে সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়, তাকে নিয়েই গুরুগম্ভীর তত্ত্ব আলোচনা করেন। ব্যাকরণের শুদ্ধ প্রয়োগ নিয়ে পাণ্ডিত্য ফলান, সমালোচনা করেন, কিংবা কাব্যরসে বুধ হয়ে থাকেন। আর যাদের আমরা সাধু সন্ন্যাসী বলে থাকি, তারা কেবলই পরলোকের ভাবনায় মগ্ন থাকেন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন নিয়ে সর্বদাই উদাস হয়ে থাকেন। এরা কখনোই ইহলোক নিয়ে আলোচনা করেন না, আর বিজ্ঞান বিষয়ে তো আলোচনা একেবারেই নয়। তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আলোচনার সুবিধার্থে প্রথমে আমি তিনটে ব্যক্তিকে বেছে নিই। এর মধ্যে প্রথমেই বলি স্যার আইজ্যাক নিউটনের কথা, যার জন্ম হয়েছিল 1643 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি, আর জন্মস্থান ছিল ইংল্যান্ডের লিঙ্কনশায়ার। স্যার আইজ্যাক নিউটনের কথা বললাম, ভালো করে মনে রাখবেন, 1643 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি জন্ম। এবার যার কথা বলছি, তিনি অবশ্য পাশ্চাত্য দেশের নয়, এই প্রাচ্যের ভারতবর্ষের লোক, ভাস্করাচার্যের, যার জন্ম প্রায় নিউটনের 529 বছর আগে 1114 খ্রিস্টাব্দে জন্মেছিলেন এই ভারতের পশ্চিম ঘাট পর্বতের কাছে বিজাপুরে, এবং এটা বিজুরবির গ্রাম নামে প্রসিদ্ধ। এখানে এরপরে যার কথা বলবো, তিনি নিউটনের থেকে 1167 বছর কম মানে আগে জন্মেছিলেন। 1167 বছর আগে জন্মেছিলেন নিউটনের, এবং এই যে ভাস্করাচার্য বললাম, তার থেকে 638 বছর আগে জন্মেছিলেন আর্যভট্টের কথা। তিনি জন্মেছিলেন 476 খ্রিস্টাব্দে, এবং প্রায় 550 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি জীবিত ছিলেন। জন্মস্থান ভারতে হলেও ঠিক কোন জায়গাটা এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এটা যে নর্মদা আর গোদাবরী নদীর মধ্যবর্তী স্থান, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। জায়গাটি দক্ষিণ গুজরাট বা উত্তর মহারাষ্ট্রের কোন একটা অংশ বিশেষের মধ্যে হবে। তবে অধিকাংশের মতে তিনি অসমকা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
আমি তিনজনের কথা বললাম, একজন নিউটন, আর একজনের কথা বললাম ভাস্করাচার্যের কথা, আর একজনের কথাও বললাম যিনি আর্যভট্ট। ভাস্করাচার্য এবং আর্যভট্ট নিউটনের অনেক অনেক আগে এই প্রাচ্য ভারতবর্ষের আধ্যাত্মিকতার দেশ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। পাশ্চাত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন স্যার আইজাক নিউটন। 2005 সালে রয়্যাল সোসাইটির বিজ্ঞানের ইতিহাসে কার প্রভাব বেশি এ নিয়ে একটি ভোটাভুটিতে স্যার আইনস্টাইনকে প্রচুর ভোটে হারিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন স্যার আইজাক নিউটন। নমস্য তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট। 1687 খ্রিস্টাব্দে তিনি ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থটি প্রকাশ করেন। মনে রাখবেন আমি বললাম 1687 খ্রিস্টাব্দের কথা, যখন তিনি এই বইটি বের করেন, যেখানে তিনি মহাকর্ষ শক্তি এবং গতি বিষয়ক 3টি সূত্র ব্যাখ্যা করেছিলেন। এছাড়া সর্বজন স্বীকৃতভাবে তিনিই প্রথম দেখিয়েছিলেন পৃথিবী সহ মহাবিশ্বে সকল বস্তুই একটি প্রাকৃতিক নিয়মে পরিচালিত হয়। এটা স্বীকৃত কথা। কিন্তু স্যার আইজাক নিউটন যখন পৃথিবীর চারদিকে চন্দ্রের আবর্তন নিয়ে গবেষণা করছিলেন, তখন একটি আপেল গাছ থেকে একটি আপেলের মাটিতে পতিত হওয়া দেখে তিনি বিস্তর চিন্তা করে একটি চিরাচরিত বিতর্কের অবসান ঘটালেন। কেন আপেলটি উপরের দিকে না চলে গিয়ে নিচে ভূপৃষ্ঠের গায়ে নেমে এলো? এই কথাগুলো আমরা ছোটবেলা থেকে সবাই অনেকেই জানি। তিনি এই তত্ত্বই সকলের সামনে রাখলেন, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি এর পিছনে কাজ করে। তার আকর্ষণ শক্তিতেই এমনটি হয়ে থাকে। তার গবেষণাতে নিঃসন্দেহ হয়ে যায় সৌরকেন্দ্রিক বিশ্বের ধারণা বিষয়ে। শুধু তাই নয়, পাশ্চাত্য পণ্ডিতরা সগর্বে ঘোষণা করেন স্যার আইজাক নিউটন সূক্ষ্ম রাশি গণিতের স্রষ্টা। আর আলোক বিজ্ঞানের কথা মনে জাগলে তো তার হাতে দূরবীক্ষণ তৈরির কথা, যন্ত্রের কথা মনে পড়েই যায় সবার প্রথমে। আলোর বর্ণের উপর তিনি একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব রেখেছিলেন। প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির ফলে বর্ণালীর ব্যাখ্যা রেখেছিলেন। শব্দের দ্রুতি এবং শীতলীকরণ প্রক্রিয়া নিয়ে গবেষণার ফলে আমরা পেয়েছি নিউটনের শীতলীকরণ সূত্র, এবং সবগুলোই স্বীকৃত পাশ্চাত্য রীতিনীতি অনুসারে, পাশ্চাত্য ঘটনা, এবং আমরা সমস্ত পৃথিবীর লোক এগুলোকে মেনে নিয়েছি। গণিতের জগৎ স্যার আইজাক নিউটন কিন্তু স্বমহিমায় বিরাজিত। লাইবনিজের সাথে যৌথভাবে ক্যালকুলাস নামে গণিতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শাখার তিনি প্রবর্তন করেন, যা আধুনিক পদার্থ বিজ্ঞান চর্চায় অবশ্যই বিপ্লব এনেছে। এত কিছুর পরেও স্যার আইজাক নিউটন সম্পর্কে অনেক কিছু কিন্তু বললাম না, আসলে বলা যায় না। এত বড় একজন মহান ব্যক্তির কথা এত সংক্ষেপে বলা যায় না। যেমন বলা যায় না তার সরলীকৃত দ্বিপদী উপপাদ্য সম্পর্কে, এরকম অজস্র অনেক কিছু রয়েছে। ভাবছেন বই পুস্তক থেকে ধার করা এইসব কথা কেন একটা ছাত্রের বলা কথার মতো করে ঝরঝর করে বকে যাচ্ছি। গল্পটা এখানে। স্যার আইজাক নিউটন নমস্য। তার বিষয়ে কথা বলার মতো স্পর্ধা আমার নেই, তবু এর পিছনে লুকিয়ে আছে আমাদের যাত্রাভিমান, যেখানে কোনো ছেদক যুক্তি দিচ্ছি না। একটু ভালো করে বুঝুন। স্যার আইজাক নিউটনের জন্মগ্রহণের প্রায় 500 বছর আগে জন্মগ্রহণ করেন ভাস্করাচার্য। আগেও বলেছি 500 বছর আগে জন্মগ্রহণ করেন। 1150 খ্রিস্টাব্দে ভাস্করাচার্যের বয়স যখন মাত্র 36, তখন তিনি সিদ্ধান্ত শিরোমণি শীর্ষক এক বইটি রচনা করেন, একটি বই, যেখানে তিনি প্রমাণ করেন তিনি একজন সফল ও অন্যতম শ্রেষ্ঠ গাণিতিক। এবং সঙ্গে বলা যায় ইউরোপের প্রথম গণিতের বই প্রকাশিত হয় 1202 খ্রিস্টাব্দে। ভালো করে মনে রাখবেন, ইউরোপের প্রথম গণিতের বই প্রকাশিত হয় 1202 খ্রিস্টাব্দে। বইটি রচনা করেছেন লিওনার্দো দ্য পিসা। সিদ্ধান্ত শিরোমণি বইটিতে
ভাস্করাচার্য ধনুক থেকে বাণ ঊর্ধ্বে নিক্ষিপ্ত হলেও কিছুটা সময় পরে কেন সেটি নিচে ফিরে আসে সে বিষয়ে আলোকপাত করেছিলেন। মনে রাখবেন, বইটি কিন্তু প্রকাশ হয়েছিল 1150, আর ইউরোপের বইটা বেরিয়েছিল 1202 খ্রিস্টাব্দে। এই গ্রন্থে ভাস্করাচার্য শেষ খণ্ড গোলাধ্যায়ে তিনি লিখেছেন, আকৃষ্টি শক্তিশ্চ মহিতায়ত শস্তং গুরুং স্বাভিমুখম সশক্তা আকৃষ্যত তৎপততীব ভায়াতি সমে সমস্তৎকা পততি অন্তকে। অর্থাৎ পৃথিবী আকর্ষণ শক্তি ক্ষমতা সম্পন্ন, সে তার উপরিভাগের সকল বস্তুকে আকর্ষণ করায়। আকাশস্থ সকল বস্তুই পৃথিবীর দিকেই নেমে আসে, নিজের ইচ্ছায় নয়, পৃথিবীর প্রবল টানে। শুধু তাই নয়, এই যে আকর্ষণের খেলা, একে অপরকে আকর্ষণ করে, এর ফলে মহাজাগতিক উপাদান হিসাবে পৃথিবী, গ্রহ, নক্ষত্র প্রভৃতি নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে। এর ফলে মহাজাগতিক উপাদান হিসাবে পৃথিবী, গ্রহ, নক্ষত্র এরা তো অবস্থান করছে একই সঙ্গেই, কেউ কক্ষচ্যুত হয়ে যায় না। এখন আপনিই বলুন, এমন একজন ব্যক্তিত্বকে আপনি শুধুমাত্র ভারতে জন্মেছেন বলে ব্রহ্মবিদ, ঈশ্বর অনুসন্ধানী ভাববেন, নাকি শুধু শাস্ত্রবিদ বলেই ছেড়ে দেবেন? নিউটনের জন্মের এতগুলো বছর আগে তার প্রকাশিত গ্রন্থের এই সকল প্রামাণ্য তথ্য থেকে কি আপনি কখনো ভাস্করাচার্যকে নিউটন অপেক্ষা কম শাস্ত্রবিদ ভাবতে পারেন? আরেকটু বলি, আরো আশ্চর্যের বিষয়, ভাস্করাচার্য গোলাধ্যায়ে বলেছেন, পৃথিবীর পরিধি 4966 যোজন ও ব্যাস 1581.124 যোজন। এটা পাওয়া যাচ্ছে এই বইটারই প্রক্ত যোজন সংখ্যা 352 নম্বর শ্লোকে। আধুনিক ভূতত্ত্ববিদের মতের সাথে, আধুনিক ভূতত্ত্ববিদের কথা বলছি, মতের সাথে এই তথ্য আশ্চর্যজনকভাবে হুবহু মিলে গিয়েছে। ভাস্করাচার্য সর্বপ্রথম বৃত্তের পরিধি এবং ব্যাসের আনুপাতিক সম্বন্ধ বলেছিলেন 3.14159। আধুনিক গণিতজ্ঞগণ একেই পাই বলে অভিহিত করেছেন। ভারতের অন্যতম বিজ্ঞানী লল্লাচার্যের গোলত্ব অভিমতকে অনুসরণ করে ভাস্করাচার্য বলেছিলেন, যদি সমামুখরধর সন্নিভা ভগবতী ধরণী তরানি অকিতঃ উপরি দুরগত হোপি পরিভ্রমণ কিমু নরৈর মরৈরিবা নেক্সতে। যার মূল ভাব হলো, পৃথিবী যদি দর্পণের মতো সমতল হতো তাহলে তাকে তার থেকে ক্রমশ দূরে চলে যাওয়া নৌকাকে দেখা যেত, দৃষ্টিগোচর থাকতো। কিন্তু তা নয় বলেই পৃথিবী থেকে দূরে চলে যাওয়া নৌকা ক্রমশই চোখের আড়ালে চলে যায়। অতএব আপাত দৃষ্টিতে পৃথিবীকে সমতল বলে মনে হলো, বাস্তবে এটি সমতল নয়, গোলাকার। এর কারণ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে ভাস্করাচার্য আরো বলেছেন, মানুষ পৃথিবীর আয়তনের তুলনায় এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সে পৃথিবীকে সমতল বলেই মনে করে। জীবনের শেষ প্রান্তে এসে তিনি আরো বললেন, কপিত্ত ফলাবাদ বিশ্বাস। ভালো করে বুঝুন ব্যাপারটা কি বললেন। পৃথিবীটিকে দেখতে অনেকটা কদবেলের মতো, গোলাকার হলো, দুপা সামান্য চ্যাপ্টা। অনেক পরীক্ষা নিরীক্ষার পর আধুনিক বিজ্ঞানীরা ঠিক এই মতটাই কিন্তু পোষণ করেছেন। পাশ্চাত্যবাদীরা সগর্বে আস্ফালন করে বলে থাকেন যে নিউটন হলেন ক্যালকুলাস বা সূক্ষ্ম রাশির গণিতের স্রষ্টা। ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি অধ্যয়ন করলে জানা যাবে যে সূক্ষ্ম রাশি গণিতের তার প্রভুত্ব পাণ্ডিত্য ছিল। তিনি গোলাকার বা ডিম্বাকার বস্তুর পৃষ্ঠফল বা ঘনফল নির্ণয় করতে জানতেন। ক্যালকুলাস জানা না থাকলে যা করা কখনোই সম্ভব নয়। ভাস্করাচার্য পাটিগণিত, বীজগণিত, স্থিতিগণিত, গতিগণিত, বলগণিত, ভূমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি, জ্যাতত্ত্ব, ভূগোল তত্ত্ব, বর্গাঙ্ক, দ্বিপদাঙ্ক, পদাঙ্ক, ব্যাসকলন, শঙ্কুচ্ছেদাদি সহ নানা বিষয়ে পারদর্শী ছিলেন। ভাস্করাচার্য ছিলেন সাংখ্য তন্ত্র বেদে সুপণ্ডিত। থাক ভাস্করাচার্যের কথা, এবার চলে আসি আর্যভট্টের কথায়।
স্যার আইজাক নিউটনের জন্মের প্রায় 1250 বছর পূর্বে, ভাস্করাচার্যের জন্মের প্রায় 750 বছর পূর্বে আর্যভট্ট জন্মগ্রহণ করেন। এক কথায় বলা যেতে পারে যার হাত ধরে ভারতে গণিত চর্চার স্বর্ণ যুগ ধরা হয়। ইনি গণিত এবং জ্যোতির্বিদ্যার উপর দুটো বই সংকলন করছিলেন। একটি আর্যভট্টীয়, এই বইটি যখন তিনি রচনা করেন তখন তার বয়স মাত্র 23। অন্যটি আর্য সিদ্ধান্ত, এটি কোনো পাণ্ডুলিপি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তবে বরাহমিহির ব্রহ্মগুপ্ত প্রথম ভাস্করের নানা উপস্থাপনার উল্লেখ এখানে পাওয়া যায়। আর্যভট্ট পুস্তকে 4টে অধ্যায় রয়েছে। এর মধ্যে প্রতি গণিত পাদে পাটিগণিত, বীজগণিত, সমতল ত্রিকোণমিতি, দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা রয়েছে। এছাড়াও এখানেই প্রথম গণিতে এন সংখ্যকের ব্যবহারিক প্রয়োগ ও একটি সাইন অনুসারে সারণী নিয়ে আলোচনা হয়েছে। অন্য খণ্ডগুলিতে গোলীয় ত্রিকোণমিতি ও জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা হয়েছে। আর্যভট্ট গণিত পাদে পাইয়ের মান 3.1416 উল্লেখ করেন। আর্যভট্ট বলেন পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে ঘোরে। মনে রাখবেন কিন্তু নিউটন থেকে 1167 বছর আগে এইসব কথা। তিনি পৃথিবীর আক্ষিক গতির হিসাব দিয়েছিলেন। তিনি বলেন পৃথিবীর গতি পরিধি হলো 39,968 বর্গ কিলোমিটার, যেটি বর্তমানের তুলনায় মাত্র 0.2% ভুল। আর্যভট্টের সর্বপ্রথম সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের পৌরাণিক ব্যাখ্যার বদলে প্রকৃত বিজ্ঞানসম্মত কারণ ব্যাখ্যা করেন। গ্রহণের সময়কাল নির্ণয়ের পদ্ধতিও তিনি বের করেছিলেন। আর্যভট্ট বলেছিলেন চন্দ্র নিজের নয়, সূর্যের আলোয় আলোকিত। বর্তমান পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় প্রচলিত পদ্ধতি হল